দুর্নীতি দমন কমিশন আজকে সিদ্ধান্ত নিয়েছে তারা বেনজির আহমেদের বিদেশ গমনের উপরে আদালতের নিষেধাজ্ঞা চাইবে ৩১ মে। অথচ আজ থেকে ২৭ দিন আগে ৪ মে সপরিবারে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন বেনজির আহমেদ। কোনো কোনো গণমাধ্যমে অবশ্য দুবাইয়ের কথা বলা হচ্ছে, তবে বেশিরভাগ সূত্রই বলছে, বেশিরভাগ গণমাধ্যমে যে খবরটা প্রকাশিত হয়েছে তিনি স্ত্রীর চিকিৎসার কথা বলে বাংলাদেশ থেকে সপরিবারে সিঙ্গাপুরে গেছেন এবং যাওয়ার আগে তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোথাও কোথাও বলা হচ্ছে ১০০ কোটি, কোথাও বলা হচ্ছে ১০০ কোটিরও বেশি, কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে তিনি তার পুরো অ্যাকাউন্ট, যতগুলো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট তিনি খালি করে গেছেন, অর্থাৎ টাকা ট্রান্সফার করেছেন, টাকা সরিয়ে ফেলেছেন বা তুলে ফেলেছেন। আসসালামু আলাইকুম। বেনজির আহমেদের মহা দুর্নীতি সম্পর্কে খোদ আমাদের প্রধানমন্ত্রী নিজেই জানতেন, এমন অর্থবোধক মন্তব্য বেরিয়ে এসেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যেই। তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা এই বিষয়টি কীভাবে ধরে নিতে পারি বা কীভাবে স্পষ্ট হয়, আমি সেই ব্যাখ্যায় আসছি। শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে বেনজির আহমেদ সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নগুলো উত্তর দিতে গিয়ে প্রত্যেকটা উত্তরে ওবায়দুল কাদের নিজেও ফেসেছেন, প্রধানমন্ত্রীকেও ফাঁসিয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দুর্নীতি দমন কমিশন আজকে সিদ্ধান্ত নিয়েছে তারা বেনজির আহমেদের বিদেশ গমনের উপরে আদালতের নিষেধাজ্ঞা চাইবে ৩১ মে। অথচ আজ থেকে ২৭ দিন আগে ৪ মে সপরিবারে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন বেনজির আহমেদ। কোনো কোনো গণমাধ্যমে অবশ্য দুবাইয়ের কথা বলা হচ্ছে, তবে বেশিরভাগ সূত্রই বলছে, বেশিরভাগ গণমাধ্যমে যে খবরটা প্রকাশিত হয়েছে তিনি স্ত্রীর চিকিৎসার কথা বলে বাংলাদেশ থেকে সপরিবারে সিঙ্গাপুরে গেছেন এবং যাওয়ার আগে তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোথাও কোথাও বলা হচ্ছে ১০০ কোটি, কোথাও বলা হচ্ছে ১০০ কোটিরও বেশি, কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে তিনি তার পুরো অ্যাকাউন্ট, যতগুলো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট তিনি খালি করে গেছেন, অর্থাৎ টাকা ট্রান্সফার করেছেন, টাকা সরিয়ে ফেলেছেন বা তুলে ফেলেছেন এবং তারপর তিনি সিঙ্গাপুরে গেছেন। তার মানে অস্থাবর সম্পত্তিগুলো, অর্থাৎ তার ক্যাশ টাকা কিংবা এফডিআর যেগুলো করা ছিল সেগুলো তুলে নিয়ে যাবার সুযোগ তাকে দেয়া হয়েছে। সুযোগ দেওয়া হচ্ছে কেন বলছি, সেই জায়গাটাতে আসবো। স্থাবর সম্পদ তো তিনি নিয়ে যেতে পারবেন না। যত সম্পদের কথা আমরা শুনছি, প্রথমে তো ৫০০ বিঘার কথা শুনেছিলাম, এখন ৭০০-৮০০ বিঘার কথা শোনা যাচ্ছে। ঢাকায় একদিনে ৪টা ফ্ল্যাট কিনেছেন গুলশানের মতো জায়গায়। নতুন করে জানা যাচ্ছে তার চা বাগানের কথা, অনেকগুলো রিসোর্টের কথা, এবং শুরুতে যে খবরটা আমরা পেয়েছিলাম যখন বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ নামে একটা খবর প্রকাশিত হয়েছিল, পরপর দুটো রিপোর্ট প্রকাশিত হয়েছিল কালের কণ্ঠে, সেই সময়ও আমরা তার রিসোর্টের কথা শুনেছিলাম গোপালগঞ্জে। এখনও নতুন নতুন বিভিন্ন জায়গায় তার সম্পদের বিবরণ আমাদের সামনে আসছে, কিন্তু তিনি পালিয়ে গেলেন সিঙ্গাপুরে। কিভাবে যেতে পারলেন? সরকার কি তাকে কোনোভাবে সহযোগিতা করেনি? একটা তদন্ত কমিটি, ৩ সদস্যের ডেডিকেটেড তদন্ত কমিটি, যেটা তার এই বৈধ অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত করবে, তারা তদন্ত শুরু করলো ২৩ এপ্রিল, তিনি ৪ মে চলে গেলেন। এই ১০ দিন সময়ে এই তদন্ত কমিটি কি বেনজিরের উপরে কোনো দৃষ্টি রাখে নাই? আপনি যার অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত করছেন, তিনি কি করছেন, কোথায় যাচ্ছেন, তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করছেন কিনা, এফডিআর ভাঙছেন কিনা, কিংবা তিনি তার সম্পদ বিক্রি করছেন কিনা কিংবা মালিকানা পরিবর্তন করছে কিনা, এগুলো আপনি দেখবেন না। তিনি বিদেশ চলে গেলেন কিনা, এগুলো আপনি দেখবেন না। তার মানে সরকার পরিকল্পিতভাবে বেনজিরকে একটা সেফ এক্সিট দিয়েছে। সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকে বলছেন তিনি জানেন না, তার কাছে তথ্য নেই বেনজিরের বিদেশে চলে যাওয়া বা বেনজিরের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে টাকা তুলে ফেলার ব্যাপারে। তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? আপনার কাছে তথ্য নেই, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তো তথ্য থাকার কথা, কারণ তার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেনজিরকে বিদেশে যাবার যে সুযোগ তৈরি করে দেয়া হলো, এটা তো আপনারা নিজেদেরকে বাঁচানোর জন্যই করছেন। স্বাভাবিকভাবেই বেনজিরের যে আলাদিনের চেরাগ, সেই চেরাগের দৈত্য, যে দৈত্য তার সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে, তাকে বিপুল অর্থ সম্পদের মালিক বানিয়েছে,
সেই আলাদিনের চেরাগের দৈত্যের নাম যদি চলে আসে তাহলে আপনারা বিপদে পড়বেন। এই কারণে সেই দৈত্যকে আড়াল করবার জন্য যার হাতে চেরাগটা আপনি দিয়েছিলেন তাকে সরিয়ে ফেলেছেন। একই বিষয় নিয়ে আজকে ডক্টর জাহিদুর রহমান একটা ভিডিও করেছেন। আমি যখন এই বিষয় নিয়ে কথা বলবো ভাবছিলাম, তখন আমি ভাবছিলাম পিকে হালদারের বিষয়টা নিয়ে কথা বলবো, তবে দেখলাম তিনি ওই অ্যাঙ্গেল থেকে কথা বলেছেন। আপনারা অনেকেই হয়তো তার ভিডিও দেখেন, যদি না দেখে থাকেন ডক্টর জাহিদুর রহমানের ভিডিও দেখে নেবেন। তিনি পিকে হালদারের অ্যাঙ্গেলটা নিয়ে কথা বলেছেন। পিকে হালদারকে যখন ভারতে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো, তখন একইভাবে একটা নাটক সাজিয়ে তাকে ভারতে ঢুকে যাবার সুযোগ করে দেওয়া হয়েছে। তবে তিনি সেখানে গ্রেপ্তার হয়েছেন এবং তারপর তিনি কিন্তু দেশে ফিরে আসতে চাইছেন এবং তিনি বলেছেন তিনি রাঘব বোয়ালদের নাম প্রকাশ করবেন যারা তার এই বিদেশে টাকা পাচারের পেছনে আছে। বড় বড় যে নাম সেগুলো তিনি প্রকাশ করতে চান, কিন্তু তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে না। তিনি দেশে ফিরে আসতে চাইছেন, তারপরও ফিরিয়ে আনা হচ্ছে না। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে ডক্টর জাহিদুর রহমান তার চ্যানেলে কথা বলেছেন। আমি বরং আরেকটা চেরাগ নিয়ে একটু কথা বলতে চাই। এস আলমের আলাদিনের চেরাগ, আমাদের মনে থাকবার কথা ডেইলি স্টারে এরকম শিরোনামে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল। এস আলমের $1 বিলিয়ন বিদেশে পাচারের তথ্য এসেছিল সেই রিপোর্টে। প্রায় একই রকম হেডলাইন, বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। খবর প্রকাশিত হয়েছে কালের কণ্ঠে, ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে আলাদিনের চেরাগ, এটা এস আলমের আলাদিনের চেরাগ। কিন্তু এস আলমের আলাদিনের চেরাগের দৈত্য বা ডাইনিকে সেই সম্পর্কে আমরা জানতে পারছি না, কারণ এস আলমের আলাদিনের চেরাগ নিয়ে তদন্ত শুরু করেছে দুদক এবং এটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। প্রতিনিয়ত আমরা তথ্য দেখতে পাচ্ছি, দুদক তথ্য দিচ্ছে, গণমাধ্যমে তথ্য উঠে আসছে, কিন্তু এস আলমকে নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলেনি। এবং এস আলমের ওই চেরাগের দৈত্য বা ডাইনি সেই থাকুক না কেন, তাকে নিয়ে কোনো কথা হচ্ছে না, ওই চেরাগ নিয়ে কোনো কথা হচ্ছে না। সম্ভবত এস আলমের আলাদিনের যে চেরাগ, সেই চেরাগের যে ডাইনি, তার পরিচয় গোপন করাটা সরকারের জন্য সবচেয়ে জরুরি। এই কারণে সেই বিষয় নিয়ে কোনো আলোচনা নেই। বেনজিরকে দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ বেনজিরের আলাদিনের চেরাগের যে দৈত্য, সেই দৈত্যও প্রকাশ্যে আসতে চায় না। কারণ দেশে থাকলে অবশ্যই ইনভেস্টিগেশন হবে, আদালতের সামনে তাকে নেওয়া হবে এবং আদালতের সামনে সে যেহেতু নিজে বিপদে পড়ে গেছে, সুতরাং যে সমস্ত জায়গায় কমিশন দিয়ে সে তার এই বিপুল সম্পদ তৈরি করেছে, যাদেরকে অবৈধ সুযোগ সুবিধা করে দেবার মাধ্যমে অবৈধভাবে যাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখার দায়িত্ব পালনের সুবাদে সে এই লুটপাটগুলো করতে পেরেছে, এই দুর্নীতির মাধ্যমে এই অবৈধ বিপুল সম্পদের মালিক হতে পেরেছে, সেই নামগুলো যাতে প্রকাশ্যে না আসে, এই কারণে তাকে সরে যেতে দেওয়া হয়েছে। এফডিআর ছিল, সেগুলো ভেঙে ফেলেছে। 100 কোটি টাকার উপরে কোথাও কোথাও বলা হচ্ছে সবগুলো অ্যাকাউন্ট থেকে যত টাকা ছিল পুরোটাই সে খালি করে সিঙ্গাপুরে নিয়ে গেছে। আজিজ আহমেদ কোথায়? আমরা ধারণা করছি খুব শীঘ্রই হয়তো দুর্নীতি দমন কমিশন আজিজ আহমেদ, সাবেক সেনাপ্রধান, যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এসেছে কিছুদিন আগে দুর্নীতির দায়ে, তার বিরুদ্ধে হয়তো তদন্ত শুরু করবে। কিন্তু আজিজ আহমেদ কোথায়? আজিজ আহমেদও কি পালিয়ে গেছেন? তাকেও কি পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে? কারণ তার ব্যাপারে তো আল জাজিরা সরাসরি বলেছে, আলাদা ডকুমেন্টারি প্রকাশ করে, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, এবং প্রাইম মিনিস্টার্স মেন এই মানুষদের মধ্যে অন্যতম, প্রধানতম, সেই সময়ের জন্য প্রধানতম মানুষ তো ছিলেন আজিজ আহমেদ। সুতরাং তার বিষয়টা সামনে আনাটা সরকারের জন্য অনেক রিস্কি। সুতরাং আমাদের এখন জানা দরকার আজিজ আহমেদ আদৌ কি দেশে আছেন? আজিজ আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু হলে আজিজ আহমেদকে কি আমরা পাবো? আজিজ আহমেদ কি আদালতের সামনে উঠবেন? আজিজ আহমেদ কি কথা বলতে পারবেন? আজিজ আহমেদ কি কথা বলতে দেয়া হবে? আজিজ আহমেদের কথা কি দেশের জনগণ শুনতে পারবে? বেনজির আহমেদের মুখ থেকে কি কি বয়ান বের হয়, কাদের নাম প্রকাশ হয়, সেটা কি আমরা জানতে পারবো? কিংবা পিকে হালদার, যিনি বলেছেন রাঘব বোয়ালদের নাম তিনি প্রকাশ করতে চান, তাকে কেন দেশে আনা হচ্ছে না? সুতরাং এই সমস্ত নাটক সাজিয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, এসব নীতির কথা আমরা অনেক শুনেছি। আমরা ওই দৈত্য আর ওই ডাইনিকে দেখতে চাই। আলাদিনের চেরাগ পেয়ে তারা এত এত সম্পদ করেছেন, $1 বিলিয়ন এস আলম বিদেশে পাচার করেছেন। যে ডাইনি বা দৈত্যের মাধ্যমে, সেই ডাইনি বা দৈত্যকে আমরা আসলে দেখতে চাই। এই দেশটাকে, দেশের অর্থনীতিকে যে খোকলা করেছে, সেটা ওই দৈত্য আর ডাইনি করেছে।
সুতরাং তাদের পরিচয় আমরা জানতে চাই, এবং এটা জানতে চাই আজিজ আহমেদের বিরুদ্ধে আপনারা যে কিছুদিনের মধ্যে তদন্ত শুরু করবেন এরকম ধারণা দিচ্ছেন, আজিজ আহমেদ এখনও দেশে আছে কিনা, এবং দেশে যদি থেকে থাকে তাহলে তাকে দেশে রাখবার ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা। আবারও যদি আপনারা বলবার চেষ্টা করেন আমরা জানতাম না, তিনি আগেই দেশের বাইরে চলে গেছেন, দেশের জনগণ বিশ্বাস করবে না। আর যাদেরকে খুশি করার জন্য বা যাদেরকে দেখানোর জন্য নাটকগুলো সাজাচ্ছেন পশ্চিমা বিশ্ব বা সরাসরি বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র, তারাও এগুলো বুঝে গেছে আপনাদের নাটক তারা খুব ভালো করে বোঝে। সুতরাং বেনজিরকে যে আপনারা পালানোর সুযোগ তৈরি করে দিয়েছেন, তার টাকাগুলো সরিয়ে ফেলার সুযোগ তৈরি করে দিয়েছেন, আর সবচেয়ে বড় কথা, দেশে যদি কেউ এই পরিমাণ সম্পদ করে থাকে তার 3, 4, 5, 10 গুণ সম্পদ সে বিদেশে করেছে, এই ব্যাপারটা আলাদা করে বলার কোনো কারণই নাই। এই বিষয় নিয়ে আমি প্রথম যখন বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ নামে রিপোর্টটা প্রকাশিত হয়েছিল কালের কণ্ঠে, সে সময় আমার এই চ্যানেলে আমি ভিডিওতে বলেছিলাম যেই সম্পদের বিবরণ এখন আমরা পাচ্ছি বা দেশের গণমাধ্যমে দেশে যে সম্পদের পরিমাণ আমরা জানতে পারছি, এর চেয়ে অনেক বেশি গুণ সম্পদ অবশ্যই বিদেশে রয়েছে। সুতরাং দেশ থেকে স্থাবর সম্পদগুলো সে যদি নিয়ে যেতে নাও পারে, অস্থাবর সম্পদ অর্থাৎ টাকা তো সে সরিয়ে ফেলেছে, এবং বিদেশে তো তার সম্পদ আছেই। সুতরাং তাকে তো আপনি একটা সেফ এক্সিট দিলেন, এবং সেফ এক্সিটের মাধ্যমে আপনি তাকে বাঁচালেন নাকি নিজেকে বাঁচালেন। সুতরাং এই দেশের জনগণ দেখতে চায়, এবং একবার ক্ষমতা থেকে যখন চলে যাবেন তখন এই দেশের জনগণ নিশ্চিতভাবেই জানতে পারবে ওই আলাদিনের চেরাগে দৈত্য ছিল নাকি ডাইনি, সে ডাইনির নাম কি। বক্তব্যেই তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা এই বিষয়টি কীভাবে ধরে নিতে পারি বা কীভাবে স্পষ্ট হয়, আমি সেই ব্যাখ্যায় আসছি। শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে বেনজির আহমেদ সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল, এবং সেই প্রশ্নগুলো উত্তর দিতে গিয়ে প্রত্যেকটা উত্তরে ওবায়দুল কাদের নিজেও ফেঁসেছেন, প্রধানমন্ত্রীকেও ফাঁসিয়েছেন। হয়তো তার কথাগুলো সত্য, এবং সত্য হওয়ারও যথেষ্ট যৌক্তিকতা রয়েছে, যথেষ্ট বাস্তবতা রয়েছে। সেখানে একটি প্রশ্ন ছিল যে বেনজির আহমেদের দেশ ত্যাগ এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে তিনি কি জানেন। তিনি বলেছেন এ বিষয়ে আমার কিছু জানা নাই। আচ্ছা, ওবায়দুল কাদেরের এই বক্তব্যটি আমরা কতখানি সত্য হিসেবে ধরে নেব? ওবায়দুল কাদের আওয়ামী লীগের মতো একটি দলের, সরকারি দলের সাধারণ সম্পাদকই শুধু নন, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের দ্বিতীয় সর্বোচ্চ কর্তা ব্যক্তি। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ পদে থেকে বা শীর্ষ জায়গায় থেকে তিনি পুলিশের একজন সাবেক প্রধানের এই যে সাগর চুরি মহা দুর্নীতি প্রসঙ্গে তার কোনো ধরনের আগ্রহ থাকবে না, তিনি দেশে আছেন কিনা সেই খোঁজটুকু রাখবেন না, তিনি বিদেশে পালিয়ে গেছেন কিনা তা নিয়ে তার কোনো হেডেক থাকবে না, তিনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে শত শত কোটি টাকা তুলে নিলেন কিনা তাতে তার কোনো মাথা ব্যথা থাকবে না। এগুলো আমরা খুব স্বাভাবিকভাবে ধরে নেব, এটি সম্ভব। বেনজির আহমেদ সম্পর্কে এখন একজন দিনমজুর থেকে শুরু করে, স্কুল পড়ুয়া একজন শিক্ষার্থী থেকে শুরু করে সারা দেশে মানুষ যেভাবে জানার আগ্রহ প্রকাশ করছে, গণমাধ্যমের দিকে তাকিয়ে আছেন, বেনজির আহমেদ দেশ ত্যাগ করলো নাকি দেশের মধ্যে রয়েছেন, দেশের মধ্যে থাকলে কার আশ্রয় প্রশ্রয় রয়েছেন, তাকে কি এখনো বডিগার্ড হিসেবে 6 জন পুলিশ সদস্য দেওয়া হয়েছে কিনা, দেওয়া হচ্ছে কিনা, নানান প্রশ্নের উত্তর খুঁজছে যেখানে সাধারণ মানুষ, সেখানে ওবায়দুল কাদেরই এইসব বিষয়ে কোনো আগ্রহ থাকবে না। বরং আমি তো মনে করি উল্টোটা, তিনি বেনজির আহমেদের অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবে জানেন, এবং তিনি নিশ্চিত যে বেনজির আহমেদ পালিয়ে গেছেন বা দেশ ত্যাগ করেছেন, অথবা তাকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে সরকারের পক্ষ থেকেই। তিনিও হয়তো তাদের মধ্যে কেউ একজন হতে পারেন। তার কারণ, যদি বেনজির আহমেদ এরই মধ্যে বিদেশে না গিয়ে থাকতো তাহলে তিনি বলতেন সময় আছে, অপেক্ষা করুন, সময় এলেই সব বুঝতে পারবেন। তিনি স্বাভাবিকভাবে যেসব কথাবার্তা বলেন তার মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি, এবং এটি তো বিভিন্ন গণমাধ্যমেই আসছে বেনজির আহমেদের অবস্থান সম্পর্কে, এবং 99% মোটামুটি সাধারণ মানুষ নিশ্চিত যে তিনি আর দেশে নেই। ওবায়দুল কাদের কাছে আরেকটি প্রশ্ন ছিল যে তাকে আটক করা হবে কিনা, অ্যারেস্ট করা হবে কিনা। তিনি বলেছেন যে এই বিষয়ে আদালত দেখবে। আপনারা এতটাই আইনের শাসন নির্ভর সরকার, এতটাই
মানবাধিকার নিশ্চিত করছেন, আইনের শাসন নিশ্চিত করছেন, যে আইন খুঁজতে খুঁজতে বেনজিরের মতন মহা অপরাধীরা দেশ ত্যাগ করে চলে যাবে আর আপনারা আইন নিয়েই কথা বলতে থাকবেন। কি অদ্ভুত একটা রাষ্ট্রে আমরা বাস করছি। এবং যার কারণে এটিও তো নিশ্চয়তা পাওয়া গেছে, দুদকের পক্ষ থেকেই বলা হয়েছে যে তার সম্পদ জব্দের আগেই তিনি 100 কোটি টাকার এফডিআর তুলে নিয়েছেন, 50টি ব্যাংকে 2 কোটি টাকা করেছিল। এবার আসি প্রধানমন্ত্রীর কথায়। ওবায়দুল কাদের বলছেন যে দুর্নীতি যে কেউ করে বসতে পারে, এটি তার ব্যক্তিগত বিষয়, কিন্তু সে বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা, নির্বিকার কিনা, সেটি হচ্ছে বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সব খবর আছে, এখানে হচ্ছে আসল বক্তব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সব খবর থাকে, তার মানে কি বেনজির আহমেদ যখন দুর্নীতি করতেন তখন প্রধানমন্ত্রী সবকিছু জানতেন? ওবায়দুল কাদেরের বক্তব্য তো আমরা এটিই ধরে নেব এবং এটিই ধরে নেওয়ার বিষয়। এবং খুব স্বাভাবিকভাবে ওবায়দুল কাদের বলুক আর না বলুক, সেটা তো খুবই সাধারণ যে একজন প্রধানমন্ত্রীর কাছে একটা প্রতিষ্ঠানের বা একটা বাহিনীর প্রধান কি করছে না করছে, অন্তত সেই খবরাখবর তার কাছে থাকে। প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা রিপোর্ট যায় না? অবশ্যই যায়। এবং আমরা এটা বিশ্বাস করি, মনে করি যে প্রধানমন্ত্রী সবকিছু জানতেন। কিন্তু তারপরেও তো প্রশ্ন এসে যায়, সবকিছু জানার পরেও কেন প্রধানমন্ত্রী বা সরকারের পক্ষ থেকে বেনজির আহমেদের মতন একজন মহা দুর্নীতিবাজকে পুলিশের শীর্ষ পদে বসানো হলো? তিনি যখন র্যাবের মহাপরিচালক ছিলেন, তার অপকর্ম সম্পর্কে কি সরকার জানতো না? অবশ্যই জানতো। তাকে যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির কমিশনার করা হলো, তারা আগের দুর্নীতিগুলো সম্পর্কে সরকার জানতো না? প্রধানমন্ত্রী জানতেন না? তার কাছে বিভিন্ন ধরনের গোয়েন্দা রিপোর্ট যেত না? অবশ্যই যেত, অবশ্যই তিনি জানতেন। এবং এত কিছু করার পরেও পুলিশের শীর্ষ পদে রাখা হলো। পুলিশের শীর্ষ পদে রাখার পরে তিনি চাকরি করাকালীন সময়ে তার যে অপকর্মগুলো, দুর্নীতিগুলো, সে বিষয়ে রিপোর্টগুলো আসতো না সরকারের শীর্ষ মহলে? অবশ্যই আসতো। তারপরেও রাখা হয়েছে। কেন রাখা হয়েছে এগুলো বুঝতে আমাদের কষ্ট হয় না। সরকারের নানান ধরনের পার্সপেক্টিভ সলভ করেছে বেনজির আহমেদ, বা শুধু একা বেনজির আহমেদ নন, আরো বেনজির আছেন নিশ্চয়ই। এজন্যই তো সব জেনে শুনেও সব বুঝেও বেনজির আহমেদদেরকে গুরুত্বপূর্ণ সব পদে রাখা হয়। এগুলো তো গোপন কিছু নয়, ওপেন সিক্রেট। আমরা এর বাইরে আর কি বলতে পারি? এবং ওবায়দুল কাদের যে কথাগুলো বললেন যে দুর্নীতি যে কেউ করে বসতে পারে, মানে বেনজির আহমেদের দুর্নীতি যে মাত্রা, সেটি যে কেউ করে বসতে পারে, আর এটি ব্যক্তিগত বিষয়। আচ্ছা, ধরে নিলাম ব্যক্তিগত বিষয়। তিনি যে বললেন যে সরকার সেসব বিষয়ে নির্বিকার কিনা কিংবা চুপচাপ বসে আছে কিনা সেটাই দেখার বিষয়। কি দেখবো আমরা? আমাদের দেখার কি বাকি আছে? কজন দুর্নীতিবাজ ধরেছেন, তাদেরকে আটক করেছেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত যে মানুষগুলো যাদের বিরুদ্ধে তথ্য উপাত্ত রয়েছে, তাদেরকে তো সরকারের নির্দেশেই খোদ আদালতই রক্ষা কবচ হিসেবে কাজ করছে। এসব কথা বলতে গেলে তো আমরা নানান ধরনের বিপদের মধ্যে পড়ে যাব। সমস্যা নেই, আর কত বিপদ। যেখানে দেশে থাকছে না, তখন ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে কি হবে? কিন্তু সমস্যা হচ্ছে আমরা সবাই এখন ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করেই বসে আছি চুপচাপ। দিন শেষে দেশটা আমাদের সবার। আমরা নেতাদেরকে ভালোবাসলাম, আমরা দলকে ভালোবাসলাম, আমরা দেশটাকে কেউ ভালোবাসতে পারলাম না। এই উপলব্ধি আমাদের কজনের মধ্যে রয়েছে? সেই প্রশ্ন রেখেই শেষ করছি। আল্লাহ হাফিজ।